আমার আজকের ক্লাস একাদশ উচ্চতর গণিত দশম অধ্যায়ে আমরা যুগলীকরণ সম্বন্ধে আলোচনা করব। প্রশ্ন নম্বর 10.7। তো নির্দিষ্ট যুগল ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয়। নির্দিষ্ট যুগল ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয়। তো আগে সূত্রের সাথে পরিচিত হয়ে যাই, তোমাদের সাথে সূত্রের সাথে তোমাদের পরিচয় করে দিচ্ছি। দেখো, y = f হবে বক্ররেখা x = a, x = b এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা গ্রাফে একটা চিত্র আঁকবো। দেখো, x ও x প্রাইম, y ও y প্রাইম। y = f of x, এটা হলো y = f of x বক্ররেখা। তো আমরা x = a রেখাটা কি হবে? y অক্ষের সমান্তরাল। x = a রেখাটা হবে কি? y অক্ষের সমান্তরাল। তাহলে দেখো, y অক্ষের সমান্তরাল আমরা x = a, আর x = b রেখাটা কি হবে? y অক্ষের সমান্তরাল, x = b। তো আমরা এই জায়গায় কি করলাম? a থেকে b বড় নেব, কারণ আমাদের x এর মান a ক্ষুদ্রতম ধরলাম আর x এর মান b বৃহত্তম ধরলাম। তো আমাদের কয়টা রেখা হলো? একটা, দুইটা, তিনটা, আর এই হলো তোমার x অক্ষ। এই চারটা অংশ মিলে আমাদের ক্ষেত্রফল কত হইল? দেখো, p q n n। তাহলে p q এই অংশটুকু হলো ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফল p q n n এর ক্ষেত্রফল, এটা বের করার জন্য আমরা সূত্র একটা পালি নেব। সূত্র পালি আমরা x এর বরাবর দিব dx সূত্র মান, আর উপরের y উপরের মান আমরা x অক্ষ থেকে উপরের দিকে আমরা y। আচ্ছা, দেখো তোমরা এই জায়গাতে আমরা ক্ষুদ্র অংশ নিই, তাহলে কতগুলি ক্ষুদ্র অংশ করা যাবে? এই অনেক ক্ষুদ্র অংশ নিয়ে কি হবে? এই p q n m এর ক্ষেত্রফল। তো আমরা সামেশন আকারে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। তাহলে x এর সর্বনিম্ন মান কত? a, আর সর্বোচ্চ মান কত? b। তাহলে a to b। কারণ আমরা এই যে ক্ষুদ্র অংশ নিলাম, এই ক্ষুদ্র অংশটা দেখো, আমরা যদি ক্ষুদ্র চিন্তা করি তাহলে এটাকে কি আয়তক্ষেত্র হয়। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্য কত আমরা ধরতে পারি? y, আর প্রস্থটা কত ধরতে পারি? ক্ষুদ্র অংশটা প্রস্থ dx। তো আমাদের এটা কিন্তু একটা ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল, কিন্তু এভাবে কতটুকু আছে? a থেকে b পর্যন্ত। তো আমরা a থেকে b দিলাম y dx। y হলো কি বোঝায়? f of x। তো আমরা a to b f of x dx। তো তোমরা দেখো, এটা হলো তোমার ক্ষেত্রফলের সূত্র। কোন অংশের ক্ষেত্রফল? p q n m। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই f of x থেকে ইন্টিগ্রেশন করলে যদি আমরা g of x পাই a to b, তাহলে আমরা আগে দেখে নিই f of x এর ইন্টিগ্রেশনটা। আমরা g of x plus c যদি হয়, তাহলে আমরা এই জায়গায় নির্দিষ্ট ইন্টিগ্রাল, এই জায়গায় আমরা c ব্যবহার করব না, শুধু c ব্যবহার করব g of x, আর উপরে যে ক্ষুদ্রতম মান বৃহত্তম মান তার ব্র্যাকেট দিয়ে আমরা ব্যবহার করব a থেকে b পর্যন্ত। তো আমরা এটা সূত্র কি ব্যবহার করব? দেখো, প্রথমে উপরে বৃহত্তম মান দিব মাইনাস g of x। এইটা হলো বক্ররেখা এবং x অক্ষ আর x = a, x = b দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এখন এই সূত্রটা যদি তোমাদের একটা অঙ্ক করে দিচ্ছি, x² + y² = r² ভিত্তিতে ক্ষেত্রফল
n দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস r স্কয়ার এটা আগে আমরা চিন্তা করব কি এই বক্ররেখাটার কি নাম আমরা প্রথমে দেখব বক্ররেখাটা বৃত্তের তাহলে বৃত্তের আকৃতি আমরা দেখে নিই বৃত্তের আকৃতি কেমন হয় x - a হোল স্কয়ার y - a হোল স্কয়ার r স্কয়ার এই জায়গায় আমরা কেন্দ্র পাবো কত is a ও ব্যাসার্ধ r তো আমরা এই জায়গা থেকে আমরা সমাধান করি x স্কয়ার প্লাস y স্কয়ার r স্কয়ার এটা দুটো দেখো এই জায়গা থেকে আমরা x - 0 হোল স্কয়ার y - 0 হোল স্কয়ার r স্কয়ার তো আমরা কত পাই কেন্দ্র আমরা 0 পাবো আর ব্যাসার্ধ পাবো কত ব্যাসার্ধ r আমরা কেন্দ্র কত পাবো এটা কেন্দ্র 0 ও ব্যাসার্ধ r এখন এই বৃত্ত থেকে আমরা কি করব y এর মান বের করব y এর মান বের করি দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার r স্কয়ার তাহলে y স্কয়ার কত r স্কয়ার মাইনাস x স্কয়ার y প্লাস মাইনাস r স্কয়ার মাইনাস x স্কয়ার এখন এই যে আমি বৃত্তটা কেন্দ্র বের করলাম y এর মান বের করব এখন আমরা এইটা শিখতে দেখব কি হয় দেখো তোমরা এটা হলো তোমার বৃত্ত তাহলে বৃত্ত আমাদের কেন্দ্র যেহেতু 0 তাহলে আমাদের কি হবে x অক্ষ আর y অক্ষ মূল বিন্দুতে কি হবে তার কেন্দ্র হবে মূল বিন্দুতে তার কি কেন্দ্র হবে তাহলে কেন্দ্র কত 0 তাহলে ব্যাসার্ধ কত r তাহলে আমরা যদি ওই জিনিস ওই x অক্ষ আর y অক্ষে যদি আমরা চিহ্ন ব্যবহার করি a আর b তাহলে a বিন্দু স্থানাঙ্ক কত হবে r আর b বিন্দু স্থানাঙ্ক কত হবে 0 এই দিকে কি হবে বাম দিকে কি হবে ঋণাত্মক -r 0 আর নিচের দিকে গেলে কি হবে ঋণাত্মক 0 -r এটা হলো বৃত্ত তো আমরা যদি ক্ষেত্রফলটা প্রথম চতুর্ভাগে নিই এভাবে দেখো কয়টা পাই একটা দুইটা তিনটা চারটা তো আমরা যদি একটা ক্ষেত্রফল বের করে 4 দ্বারা গুণ করে দিই তাহলে আমরা একটা ক্ষেত্রফল পেয়ে যাব তোমরা একটা জিনিস লক্ষ্য করো প্রথম চতুর্ভাগে কিন্তু আমরা একটা ক্ষুদ্রফল নিয়ে দেখো তোমরা এটা দিয়ে দিলাম আর এটা দিলাম y তাহলে দেখো প্রথম চতুর্ভাগে y একটু ধনাত্মক প্রথম চতুর্ভাগে y ধনাত্মক তাহলে আমরা y এর মানটা নিব কি y প্লাস নিব r স্কয়ার মাইনাস x স্কয়ার প্রথম চতুর্ভাগে OAB এর ক্ষেত্রে y ধনাত্মক এখন দেখো আমাদের ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফলের সূত্র আমরা জানি উপরে দেখি আগে দেখেছি আমাদের x এর সীমা কত হবে যেটা দেখো তোমরা x এর সীমা কত x এর সীমা 0 থেকে r কারণ x এর মান 0 r x এর মান 0 থেকে r পর্যন্ত আমরা সবসময় x এর মান সীমাটা দেব অঙ্ক করার ক্ষেত্রে 0 টু r y dx y এর মান আমরা ব্যবহার করি দেখো 0 টু r স্কয়ার মাইনাস x স্কয়ার dx এখন আমরা ইন্টিগ্রালের সূত্রে চলে যাব ইন্টিগ্রালের সূত্র দেখো তোমরা এই সূত্রটা নিচে তোমরা বিশেষ সূত্র পেয়েছো x into root over x square minus x square by 2 plus x square by 2 sin inverse x by 8 এই সূত্রটা
ইন্টিগ্রাল যেহেতু অনির্দিষ্ট ইন্টিগ্রাল আমরা এই জায়গা ব্যবহার করব প্লাস সি, আমরা এই জায়গা ব্যবহার করব প্লাস সি। তো আমরা এটা যদি ওই x আর এই জায়গায় a এর জায়গায় কত আছে r, তো আমরা এই সূত্রটা পুরোপুরি দেখো x ইনটু r স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2, তার মানে কি হবে r স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a, তার মানে কি হবে x বাই r। তো ওই জায়গায় আমরা অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য আমরা কি ব্যবহার করছি, এই জায়গায় যেহেতু আমাদের নির্দিষ্ট আছে আমরা তার ব্র্যাকেট দিয়ে নির্দিষ্ট ইন্টিগ্রালের মান ব্যবহার করব। তো আমরা নির্দিষ্ট ইন্টিগ্রালের মান ব্যবহার করার সাথে সাথে আমরা এটাকে ইন্টিগ্রালের মান বসাই দেব। দেখো তোমরা প্রথমে আমরা উপরে সর্বোচ্চ মানটা বসাবো, আর মান যদি বসাই দেখো r রুট ওভার r স্কয়ার মাইনাস r স্কয়ার, তার মানে কি হবে পুরোটাই শূন্য হয়ে যাবে প্লাস এই জায়গায় দেখো r এর মান x এর মান আমরা লক্ষ্য করব যে dx মানটা কিন্তু x এর সাপেক্ষে, আমাদের ইন্টিগ্রেশনটা কিসের সাহায্যে হচ্ছে x এর সাহায্যে, তাহলে আমরা x এর জায়গায় মান বসাবো। তাহলে x এর জায়গায় যদি আমরা মান বসাই তাহলে কি হবে r স্কয়ার বাই 2 sin ইনভার্স x এর পরিবর্তে বসাবো আমরা r, তাহলে r স্কয়ার বাই 2 sin ইনভার্স r বাই r, তাহলে কত হবে 1, এটা বসাইলাম আমাদের হাইয়েস্ট মান। এরপরে কি বসাবো আমরা নিচের মানটা বসাবো, নিচের মান কত আছে 0, তাহলে 0 যদি প্রথমে বসাই তাহলে 0 হয়ে যাবে, পুরোটাই 0 হয়ে যাবে, 0 এর সাথে যা গুণ আছে 0 হয়ে যাবে। তাহলে এর x এর মান কত বসাবো 0, তাহলে sin ইনভার্স 0 বাই r, তার মানে sin ইনভার্স 0, তাহলে sin ইনভার্স 0 সমান কত 0। তো আমরা এটা দেখো শেষ আমরা মান বসাই ফেললাম। এখন আমরা ক্যালকুলেট করব r স্কয়ার বাই 2 sin ইনভার্স, sin কত ডিগ্রি সমান 1 আমরা জানি 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি থেকে আমরা ডিগ্রি ব্যবহার করব না, আমরা রেডিয়ানে প্রকাশ করব এটাকে sin পাই বাই 2, sin পাই বাই sin পাই বাই, তো sin ইনভার্স আমাদের এলাকা কি থাকে বলেন শুরু করেন। তো আমরা দেখো r স্কয়ার বাই 2 sin কাটা গেলে কত থাকে পাই বাই, তাহলে আমাদের কত হয় পাই r স্কয়ার বাই 4। এখন আমাদের কি করতে হবে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল, তো সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল দেখো কত হয় সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল 4 ইনটু যে ক্ষেত্রফল পাইতে আমরা পাই r স্কয়ার বাই 4, তাহলে কত হবে পাই r স্কয়ার। এটাই হলো তোমার বৃত্তের ক্ষেত্রফল। আমরা তাহলে এটা কয়টা অংশ পাবো, একটা দুইটা তিনটা চারটা, তাহলে চারটা অংশের ক্ষেত্রফল আমরা সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল 4 দ্বারা গুণ করে দেব, তাহলে আমাদের এই বৃত্তের ক্ষেত্রফলের আনসার পেয়ে যাবে। তো তোমরা ভাষার কাজ এই সূত্রে যে ভাষার কাজ দিব, ভাষার কাজ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 36 বৃত্তের ক্ষেত্রফল। তোমাদের আরেকটা অঙ্কের সূত্র দেখাই আমি, ওইটা আরেকটা অঙ্ক দেখো, দুটি বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়। দেখো সূত্র আমরা আগে দেখে এই সূত্রটা কেমন হবে, সূত্র y equal to f of 1x ও y equal to f to x বক্ররেখা দ্বয় এবং x equal to a x equal to b রেখা দ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা এটা চিত্র দেখবো, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, কারণ চিত্র দেখে আমরা সূত্রটা কেমন হচ্ছে ওভাবে আমরা অঙ্কটা সহজভাবে করতে পারবো। দেখো তো তাহলে তোমরা চিত্রটা আমরা আগে বলতে x ও x ড্যাশ y ও y টা, তো প্রথম বক্ররেখাটা আঁকলাম আমরা y equal to f of 1
x আর দ্বিতীয় বক্ররেখা রাখলাম y টু f2 x তো আমরা x a আর x b সীমার মধ্যে আমরা এটা ক্ষেত্রফল বের করব তাহলে x a y এর সমান্তরাল x a y এর সমান্তরাল x b আবার y এর সমান্তরাল দেখো তোমরা তাহলে এটা কয়টা বিন্দুতে ছেদ করছে দেখো p q r s n l এই যে আমরা বিন্দুগুলি ব্যবহার করলাম দেখো প্রথম বক্ররেখার জন্য আমরা কি পাই p q n l দ্বিতীয় বক্ররেখার জন্য কি পাই r s n l তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গায় আমাদের ক্ষেত্রফল অংশটুকু কত হবে যেটা বক্ররেখার মধ্যবর্তী ক্ষেত্রফল কত হবে এই জায়গায় যে অংশটুকু আলোকিত করছি এই অংশটুকু হবে ক্ষেত্রফল তাহলে আমরা এটা প্রমাণে দেখি ক্ষেত্রফল P Q R S এর ক্ষেত্রফল P Q R S এর ক্ষেত্রফল আমরা কিভাবে দেখব P Q N L অথবা P M N Q এটা থেকে যদি আমরা R N N S বিয়োগ করি তাহলে আমরা কি পাবো নির্দিষ্ট P R S Q এর ক্ষেত্রফল তাহলে দেখো P M N Q এর ক্ষেত্রফল বিয়োগ R N N S এর ক্ষেত্রফল আর দেখো তোমরা P M N Q এর ক্ষেত্রফল থেকে আমরা কি করব R N N S এর ক্ষেত্রফল তাহলে আমরা কি পাবো P Q R S এর ক্ষেত্রফল তো আমরা দেখো P M N Q এর ক্ষেত্রফল হলো প্রথম বক্ররেখা তাহলে ইন্টিগ্রালে চিহ্ন দিলাম প্রথমে ইন্টিগ্রালের সূত্র কি f of 1 x dx এর লিমিট কত x এর মান a থেকে b পর্যন্ত তাহলে আমরা লিখছি a থেকে b মাইনাস পরের অংশের ক্ষেত্রফল কি দেখো r n l s এটাকে তো আমরা কি করব দ্বিতীয় বক্ররেখা তো দ্বিতীয় বক্ররেখাটা কত f2 x dx x এর মান কত a থেকে b পর্যন্ত তো এটা আমরা কি পেলাম দেখো দুইটাতে কিন্তু লিমিট একই a থেকে b a থেকে b f of 1x তার মানে কি y1 f of 1x তো আমরা এটা বসাই দিই a to b y1 dx minus a to b y2 dx তো তোমরা দেখো ক্ষেত্রফলটা কেমন হবে a to b y1 minus y2 dx এটাই হলো দুইটা বক্ররেখার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো এই সূত্র অনুযায়ী আমরা একটা অঙ্ক করব এই অঙ্কটা তোমাদের বইয়ে আছে তারপর আমি তোমাদের অঙ্কের ডাকটা লিখে দিচ্ছি y square equal to 4x এবং x square equal to 4y আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে এটা যদি দেখি x square equal to 4x এবং x square equal to 4y যদি কি বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল তো আমরা সমাধানে যাই প্রথমে y square equal to 4x এটাকে তোমরা এক নম্বর সমীকরণ দাও x square equal to 4y এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দাও এখন আমরা দেখব এই বক্ররেখাটা কি আকৃতির হতে পারে আমরা সেটা কণিকে পড়ব তারপরে আমরা কণিকে পড়ার
তোমাদের এখনো হয় নাই। তো আমি এটা চিত্র তোমাদের বোর্ডে রেখে দিচ্ছি কেমন আকৃতিতে হইতে পারে। y স্কয়ার ইকুয়াল টু 4ax, y স্কয়ার ইকুয়াল টু -4ax। এই দুটা একটা হলো ধনাত্মক দিকে আর একটা হলো ঋণাত্মক দিকে। তো আমরা x অক্ষ আর y অক্ষ এটা টেনে নিলাম। তাহলে এই দুইটা বক্ররেখাটা এর আকৃতি কি বা এর নাম কি তোমরা তো এখনো এটার সাথে পরিচয় হও নাই। তো আমি পরিচয় করে দিচ্ছি, এটা হলো পরাবৃত্ত। পরাবৃত্ত তো পরাবৃত্ত y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা যাবে x অক্ষ বরাবর, y স্কয়ার ইকুয়াল টু 4x আর x অক্ষ বরাবর, আর y স্কয়ার ইকুয়াল টু -4x এদিকে হবে তার বিপরীতে যাবে, তার মানে x অক্ষ বরাবরই ঋণাত্মক দিকে যাবে, ঋণাত্মক দিকে। তাহলে দেখো প্রথম যে আমরা সমীকরণটা পেয়েছি এটা কোনটা হবে, তাহলে এই চিত্রটা হবে। তোমাদের নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে প্রথম যে সমীকরণটা এটা চিত্রটা এই প্রথমটা হবে একদম y স্কয়ার ইকুয়াল টু 4ax। তো আমরা একটা চিত্র আঁকতে দেখো বোর্ডে, চিত্র আঁকি y স্কয়ার ইকুয়াল টু 4x। তাহলে এটা কি হবে, x অক্ষ বরাবর যাবে, x অক্ষ বরাবর যাবে, x ও y অক্ষটা টেনে নিলাম। এরপরে দেখো তোমরা এই যে y স্কয়ার ইকুয়াল টু 4x, আমরা y স্কয়ার ইকুয়াল টু 4ax এর সাথে যদি তুলনা করি তাহলে এটাকে a এর তুলনা মান কত থাকে 1। তো আমরা এই পরাবৃত্তটা আমরা এক নং সমীকরণটা পাইলাম, এটা হলো এক নং সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 4x। এরপরে দেখো তোমরা দ্বিতীয় সমীকরণটা, এটা একটা পরাবৃত্ত। তো এই পরাবৃত্তটা কেমন আকৃতি হবে, x স্কয়ার ইকুয়াল টু 4ay, এটা হবে তোমাদের y অক্ষ বরাবর, y স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু 4ay। তাহলে এই পরাবৃত্ত আর এই পরাবৃত্ত যদি আমরা তুলনা করি তাহলে a এর মান কত হবে 1। তাহলে আমরা এটা কোন দিকে দেব, এটা উপরের দিকে দেব, এই উপরের দিকে দেব। তাহলে এটা কত সমীকরণ, 2 নং সমীকরণ, x স্কয়ার ইকুয়াল টু 4y। এটা যদি ঋণাত্মক হয় তাহলে কোন দিকে যাবে তোমাদের, -4ay কোন দিকে যাবে, নিচের দিকে যাবে। তাহলে তোমরা এই চারটা কন্ডিশনের সাথে তোমরা মোটামুটি পরিচিত হইলে। আচ্ছা এখন দেখো ওই যে দুটো বক্ররেখা, এই বক্ররেখার ছেদবিন্দু কি কি, ছেদবিন্দু হলো মূলবিন্দু আর হলো a, মূলবিন্দু আর a। এই জায়গা থেকে যদি আমি একটা লম্ব টানি am, তাহলে আমরা কি পাবো দেখো, a o m একটা ক্ষেত্রফল আর a o m একটা, দুই জায়গা ক্ষেত্রফল পাবো। এর আগে আমরা কি করি, দুইটা ছেদবিন্দু বের করে নিই। দেখো এক নং হতে পারে y স্কয়ার ইকুয়াল টু 4x, তাহলে y ইকুয়াল টু কত হবে, 2√x। এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। আর এই y এর মান আমরা বসাবো কি, 2 এ, y এর মান আমরা বসাবো 2 নং সমীকরণ, y সমান 2√x, 2 নং এ বসিয়ে পাই, বসিয়ে পাই কি পাবো দেখো, দুই নং এ বসাই, তাহলে x স্কয়ার সমান কত পাবো, 4 * 2√x, x স্কয়ার সমান 8√x। তোমরা এটা বুঝতে নেই, বর্গ করে নেই, x টু দি পাওয়ার 4 সমান 64x, বর্গ করে x টু দি পাওয়ার 4 মাইনাস 64x ইকুয়াল টু 0। তাহলে x কমন নিলে আমরা x³ মাইনাস 64 ইকুয়াল টু 0। এই জায়গা থেকে আমরা দেখো যেটা x³ মাইনাস 64 ইকুয়াল টু 0। দেখো x³ সমান 64, x³ সমান 64 কত কত হয়, 4³
4 4 16 4 16 64 4 4 4 3 বার গুণ করলে কত হয় 64 তাহলে x এর মান কত আসে x = 4 তো আমরা x এর মান কত পেলাম 0 থেকে 4 করলে তাহলে x = 0 হলে দেখো 3 হতে আমরা কত পাই 3 নম্বরে x = 0 হলে 3 নম্বরে কত ছিল তোমাদের y = 2 root x ওইটা ছিল তাহলে x = 0 হলে 3 নম্বরে আমরা পাই y = 0 x = 4 হলে 3 নম্বরে আমরা কি পাই y = 2 root over 4 তাহলে কত হয় 2 2 গুণে 4 তাহলে আমরা ছেলেবিন্দু কত পেলাম ছেলেবিন্দু ও 0 এটা কি পেলাম a 4 4 এটা আমরা কি দিয়ে দিতে পারি 4 4 0 0 আচ্ছা এখন একটা জিনিস লক্ষ্য করো আমাদের ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে দেখো লক্ষ্য করো আমরা প্রথম বক্ররেখা দেখিয়েছি a g o m আর দ্বিতীয় বক্ররেখাটা কত a h o m ওই আমরা যদি a g o m থেকে a h o m বিয়োগ দিই তাহলে আমরা পাবো a g o h m এই অংশগুলো আমাদের ক্ষেত্রফলের অংশ তো আমরা ক্ষেত্রফলটা বের করি দেখো আর ক্ষেত্রফল বের করতে আমাদের কি আসছে x এর লিমিট কত আসছে x এর সীমা সর্বনিম্ন মান কত 0 থেকে 4 তো আমরা সূত্র লিখি 0 থেকে 4 y1 y2 dx তাহলে কি আমরা সূত্র লিখলাম আর x এর সীমা কত 0 থেকে 4 আচ্ছা y1 দেখো y1 বলতে বোঝায় যে আমার প্রথম যে বক্ররেখা ওইটা থেকে আমি যে কোনটা বিয়োগ করলে আমার ক্ষেত্রফলটা আসবে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো a g o m আয়তনটা অনেক বড় আর a h o m আয়তনটা ছোট তাহলে a g o m আয়তন হলো পুরো অংশ এই পুরো অংশ থেকে যদি আমরা a h o m বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো a g o h তার মানে ভাগাকার অংশের ক্ষেত্রফল তো আমাদের এই যে বক্ররেখাটা a g o m এই বক্ররেখাটা কি হলো y² = 4x তো এটা যদি আমরা দিই y² = 4x তাহলে এটাকে যদি আমরা y1² = 4x তাহলে এখান থেকে y1 এর মান কত পাবো আমরা 2 root over x আর দ্বিতীয় সমীকরণটা তোমরা লক্ষ্য করো আমরা যদি এই বক্ররেখাটা আমরা ব্যবহার করি তাহলে আমাদের ক্ষেত্রফল হবে a h o m তাহলে এটা কত x² = 4y এটা দিব আমরা x² = 4y2 তাহলে y2 এর মান আমাদের কত বের হবে y2 x² / 4 তাহলে আমরা এই মানটা বসাই নিই 0 to 4 2 root over x minus x² / 4 dx আমরা মান বসাই দিলাম এখন কি করব যথারীতি আমরা এটাকে ইন্টিগ্রেটে পরিবর্তন করে ইন্টিগ্রেশন করি 0 to 4 2 x এর পাওয়ার হাফ minus x² / 4 dx তো ইন্টিগ্রেটে আমরা সূত্র দেখে নিচ্ছি আমাদের সূত্র দেখে নিচ্ছি x এর পাওয়ার n dx পাওয়ার যদি থাকে আমাদের ইন্টিগ্রেটের পাওয়ার একটা পাবে যত হবে তত দ্বারা ভাগ এই জায়গায় x এর পাওয়ার কত আছে হাফ তাহলে হাফ মানে এই জায়গায় x এর পাওয়ার আছে তো n তাহলে n + 1 ডিভাইডেড বাই n + 1 তো আমাদের এটা কত হবে হাফ + 1 ডিভাইডেড বাই কত হবে হাফ + 1 তাহলে হাফ + 1 যদি আমরা যোগ করি তাহলে কত হয় 3/2 2 x এর পাওয়ার 3/2 3/2
মাইনাস এটা ক্ষেত্রে x³/3 4 ইনটু আর যথারীতি আমরা তার ব্র্যাকেট দিয়ে ইন্টিগ্রালের মানটা ব্যবহার করব। এখন আমরা মান বসাবো 4 এর পাওয়ার 3/2 মাইনাস 4^3/4 ইনটু 3। উপরের মানটা আমরা আগে বসাই নিলাম, এরপরে নিচের মানটা বসাবো 0 মাইনাস 0। তোমরা দেখছো যে 4 বসাবো আমরা 4 x এর জায়গায়, 4 বসাবো x এর জায়গায়, আর 0 বসাবো x এর জায়গায়, 0 বসাবো x এর জায়গায়। আর সূত্রে মাইনাস গুলো আমরা ব্যবহার করবো, তাহলে আমরা 0 মাইনাস 3, তাহলে কত হয় দেখো 4/3। 4 এর রুট ওভার কত হয় 4 রুট ওভার কিউ, আমাদের 3/2, তাহলে 3/2 টা আমরা কত 2 কিউ, তাহলে কত হয় 8। এটা আমরা পাচ্ছি 8 মাইনাস 4^2/3। তো দেখো both 3/3 63 32/3 মাইনাস 16/3। এটা লাসাগু নিয়ে আমরা অঙ্কটা শেষ করি। 3 32 মাইনাস 16 16/3 বর্গের। তো এটাই হলো তোমার দুইটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।